নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বাউন্সারের পিন্ডি চোট হয়ে গেল। কিছু তথ্য, কিছু একদম হার্ড এভিডেন্স নিয়ে আজকে আপনাদের কাছে বাংলা বার্তার এই প্রতিবেদন পেশ করতে এসেছি। পরিষ্কারভাবে বলছি, নির্বাচন কমিশনের বাউন্সারের পিন্ডি চটকে গেল ইন্ডির। কথাটা বলার সময় এখনই কি এসছে আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন। আমি কিছু তথ্য ডকুমেন্টস দেবো, কিন্তু আমি বলছি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের সিদ্ধান্ত হচ্ছে এসআইআর করেই পশ্চিমবঙ্গে ভোটটা হবে, এবং বঙ্গ বিজেপিও ইতিমধ্যে সেই কথাটা অ্যানাউন্স করেছেন। একটা ছোট্ট বাইট আপনাদের শোনাবো, তারপর আসছি। পশ্চিমবঙ্গে আমাদের ডিমান্ড নো এসআইআর, নো ইলেকশন। ইলেকশন যে প্রথম হচ্ছে ভোটার লিস্ট যদি সাফ সুতরা না হয়, ইলেকশন কখনো ফেয়ার হতে পারে না। তাই ইলেকশন কমিশনকে প্রথমেই বিহারের মতো এখানে পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার তালিকা করতে হবে, যেখানে কোনো মৃতর নাম থাকবে না, যেখানে ডবল এন্ট্রি থাকবে না, যেখানে ফেক ভোটার থাকবে না, যেখানে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান অবৈধ অনুপ্রবেশকারীর নাম থাকবে। সঠিক জায়গায় ঘাটা দিয়ে দিলেন শুভেন্দু অধিকারী, এবং প্র্যাকটিক্যালি বঙ্গ বিজেপি বলছে মানে কেন্দ্রীয় বিজেপিও অবস্থানটা সেই একই জায়গায়। এবার জাতীয় নির্বাচন কমিশন যখন পরিষ্কারভাবে গতকাল প্রেস কনফারেন্স করতে গিয়ে বলছেন পশ্চিমবঙ্গে কবে ডেটটা ডিক্লেয়ার্ড হবে, কবে কবে এসআইআরটা হবে, আমরা আমার সতীর্থ নির্বাচন কমিশনারদের সঙ্গে আলোচনা করে আমরা জানাবো। অর্থাৎ সিদ্ধান্ত কিন্তু আমার নিজের মনে হলো যে জাতীয় নির্বাচন কমিশন নিয়ে রেখেছেন, কিন্তু কবে ডেটটা হবে সেটা এখনই জানাচ্ছে না, টেকনিক্যাল কারণে। কারণ সুপ্রিম কোর্টে বিহার সংক্রান্ত এসআইআর সংক্রান্ত রায়টা জাতীয় নির্বাচন কমিশন দেখে নিতে চাইছেন, কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআরটা হবে জানিয়েও দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও বুঝতে পেরে গেছেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন পশ্চিমবঙ্গে হবে, কিচ্ছু করার নেই, কোনোভাবে আটকানো নেই। যার জন্য মনু সিংকে দিয়ে সরাসরি সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়ে বলেছেন আমরা তো বিরোধী নই, কিন্তু একটু সময় নিয়ে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হলে ভালো হয়। ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে গতকাল জাতীয় নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে যে প্রেস কনফারেন্সটা করলেন, প্রায় 1.5 ঘন্টা প্রেস কনফারেন্সটা খুব ইন্টারেস্টিং। আমার কয়েকটা জিনিস খুব রিমার্কেবল মনে হচ্ছে। স্বাধীনতার 7 দশকে কোনোদিন জাতীয় নির্বাচন কমিশন পুরো টিম নিয়ে, মানে একদম পুরো ফুল বেঞ্চ নিয়ে প্রেস কনফারেন্স করতে আমি অন্তত এভাবে দেখিনি এতক্ষণ ধরে। এক দ্বিতীয়ত হচ্ছে প্রচুর সাংবাদিক, যারা মানে বিভিন্নভাবে কংগ্রেসপন্থী সাংবাদিক বা বিজেপি বিরোধী সাংবাদিক, তাদের প্রশ্ন কিন্তু জাতীয় নির্বাচন কমিশন খুব স্মার্টলি নিয়েছেন। এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং, ইম্পর্টেন্ট মনে হচ্ছে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন। মঙ্গলবার দিনের মধ্যে সুপ্রিম কোর্টের অর্ডারটা যে মেনে নেওয়া হবে, যেটা বিহারে প্রকাশ্যে ঝুলিয়ে দেওয়া হবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের তালিকা, মৃত ভোটারদের তালিকা, কি কার নাম কী কারণে বাদ গেছেন তার তালিকা, তার জন্য মনে হলো জাতীয় নির্বাচন কমিশন আগাম প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং প্রত্যেকটা টেকনিক্যাল পার্টটাকে ব্যাখ্যা করলেন। এবার এর ফলে যেটা হলো, একসঙ্গে এক ঢিলে দুটো পাখি মারা গেল। আমি দেখছিলাম জাতীয় নির্বাচন কমিশন বারবার কখনো বিহার, কখনো বাংলা, কখনো বিহার, কখনো বাংলা, কোনো বাঙালির নাম নিয়ে আলোচনা করছেন, কোনো এক চক্রবর্তীর নাম নিয়ে আলোচনা করছেন, বিহারের ব্যাপারে রেফারেন্স দিচ্ছেন। কেন বিহার নিয়ে এই মুহূর্তে জাতীয় নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করেছেন সুপ্রিম কোর্টে গিয়ে বিরোধী পক্ষের আইনজীবীরা, এবং সুপ্রিম কোর্টও পরিষ্কারভাবে বলে দিয়েছে যে জাতীয় নির্বাচন কমিশনের ক্ষমতা আছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করার, কিন্তু কোনো টেকনিক্যাল সমস্যা হলে আমরা আছি প্রোটেক্টর হিসেবে, নাগরিকের যাতে কোনো অসুবিধা নয়। এটা একটা দিক। দ্বিতীয় দিক যেটা খুব ইন্টারেস্টিং, গতকালের কথাতেও এসছে যে এখানকার রাজ্যের বেশ কিছু অর্ধশিক্ষিত অশিক্ষিত সাংবাদিককুল এই আধার বিবেচিত হয়ে গেল, আধার বিবেচিত হয়ে গেল। তৃণমূল বেসিক্যালি অশিক্ষিতদের দল, মানে অশিক্ষিত বলতে টিম অফ জোকার্সদের দল। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। তারা রাগ করলে আমার কিছু করার নেই। তারা মিথ্যা কথা বলবেন, তারা সবসময় মিথ্যা কথা বলে অভ্যস্ত, তাদের নেত্রী মিথ্যা কথা বলেন, তারা বলবেন, আমি খুব অবাক হই না। কিন্তু যারা এই রাজ্যের তথাকথিত বাঙালি সাংবাদিক কুল, মানে কতটা অশিক্ষিত কালকে আরও বুঝতে পারছিলাম যে দেখুন, আধার কার্ডকে এখনও সুপ্রিম কোর্ট কিন্তু প্রামাণ্য দলিল হিসেবে ডিক্লেয়ার করেনি। 11টার মধ্যে আধার কার্ডকে ডিক্লেয়ার করেনি। 22 তারিখের পর কী হবে সেটা পরের ব্যাপারে। এখন অক্সিলিয়ারি অ্যাড্রেস হিসেবে দিচ্ছেন যে যাদের নাম বাদ গেছে তারা কোন অ্যাড্রেসে থাকছেন, একটা রেফারেন্স হিসেবে আপনি আধার কার্ডের ডকুমেন্টটা জমা দিতে পারেন, কিন্তু আধার কার্ডের ভিত্তিতে আপনি পরবর্তীকালে নাম রাখতে পারবেন, এই জায়গাটা কিন্তু এনশিওর্ড হয়নি পরিষ্কারভাবে। গতকালও জাতীয় নির্বাচন কমিশনের কথা শুনে কিন্তু স্পষ্ট হলো, পরিষ্কার হলো। আমি আজকের এই প্রতিবেদনের এই পর্বে একটু আপনাদের বিহারে নিয়ে যাব। মানে পশ্চিমবঙ্গে একই লেভেল ক্রসিংয়ে কিন্তু দুটো গাড়ি আটকে গেল। পশ্চিমবঙ্গের গাড়িও আটকালো, বিহারের গাড়িটা আটকালো। কার গাড়ি? বিহারে লালু প্রসাদ যাদব রাহুল গান্ধীদের গাড়ি, আর পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িটাও আটকে গেল। কেন বলছি এই কথাটা? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এই রিভিশনটা হবে, এটা আটকানোর আর কোনো স্কোপ নেই। এইটা কিন্তু কালকে জাতীয় নির্বাচন কমিশনের কথায় স্পষ্ট হয়ে গেছে। সেই দিন স্পষ্ট করলেন যেদিন রাহুল গান্ধী 17 দিন বিহারের ওই ভোট চোর যাত্রা করে একটা নাটক করতে গেছেন। বিহারের বাস্তব অবস্থাটা আপনারা কেউ জানেন? আমরা পশ্চিমবঙ্গে নিয়ে সেটা আলোচনা করছি না। বিহারে 1 সেপ্টেম্বর
রাহুল গান্ধী ওই পাটনা ময়দানে একটা মিটিং করবেন, সেখানে তৃণমূল বলেছে যে আমরাও আমাদের একজন প্রতিনিধি পাঠাবো, সেটা তো অন্য কথা। মানে প্র্যাকটিক্যালি ইন্ডি জোটটা কীভাবে ঘেঁটে গেল আমি একটু ছোট্ট করে ব্যাখ্যা করি। বিহারে বিধানসভা আসন কটা আছে জানেন? 243টা। তার মধ্যে রাহুল গান্ধীর টিমের রিপ্রেজেন্টেশন কতটা আছে জানেন? 70টা সিটে কন্টেস্ট করে 70টা সিটে কন্টেস্ট করে 2020 সালে 19টা মাত্র আসনে কংগ্রেস জিতেছিল। 243-এর মধ্যে 19। পার্সেন্টেজ কত জানেন? 9%। পার্সেন্টেজ হচ্ছে 9.6%। 9.6% কংগ্রেসের ভোট আছে। মানে পশ্চিমবঙ্গে যেমন সিপিএমের ভোট 5 থেকে 6% আছে, বিহারে কংগ্রেসের ভোট 9.6% 2020 সালে। এবার 2025 সালে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন একদিকে, অন্যদিকে প্রশান্ত কিশোর আলাদা 243টা আসনে কন্টেস্ট করছেন, ওদিকে চিরাগ পাসওয়ান কন্টেস্ট করছেন। আলটিমেটলি কিন্তু বিরোধীদের আরও ভোট সেগ্রিগেটেড হয়ে যাওয়ার একটা জায়গা তৈরি হয়েছে। রাহুল গান্ধীর দল 9% নয়, এবার 6 থেকে 7%-এ নেমে যাওয়ার অবস্থা তৈরি হয়েছে। তার কারণ প্রশান্ত কিশোর ইতিমধ্যে 4টে উপনির্বাচনে 10% করে ভোট কেটেছে। কিন্তু বিজেপির ভোট কাটবেন না তিনি, নয় নীতিশ কুমারের ভোট কাটবেন, নয় লালু প্রসাদ যাদবের ভোট কাটবেন, নাহলে কংগ্রেসের ভোট কাটবেন। ফলত এই মাইনরিটি সেকশনের ভোট, তো সেটা বিজেপি সেভাবে পায় না। এই মাইনরিটিদের ভোটটাতে কিন্তু প্রশান্ত কিশোর থাবা বসাচ্ছেন। তার ইঙ্গিত সাম্প্রতিককালের 1 বছর আগে যে উপনির্বাচন হয়েছে 2024-এ, সম্ভবত অক্টোবর নভেম্বর ওই সময় উপনির্বাচন হয়েছে, 10% করে প্রশান্ত কিশোর ভোট পেয়ে গেছেন পিকের দল, এবং জনসুরত যাত্রা করে সারা বিহার ঘুরে বেরিয়েছে। রাহুল গান্ধী করে বেনিফিটটা কী করবেন? প্রশান্ত কিশোরের কাছে কিছু ভোট টানাটানি করবেন, না তুমি পিকেকে দিও না, তুমি আমাকে দেবো, এইটাতে হবে আলটিমেটলি। আমি বলছি এর ফলে আলটিমেটলি আরও একটু কিন্তু অ্যাডভান্টেজ হয়ে গেল বিজেপির। ওই বিহারে গিয়ে রাহুল গান্ধী যত হাঁটবেন তত বিরোধী ভোট ভাগ হবে, এরকম একটা ইকুয়েশনস হয়ে গেছে। আমি বিহারের অবস্থানটা অনেকে জানা নেই, আমি একটু ব্যাখ্যা করি যে বিজেপি সব মিলিয়ে সেখানে 80টা আসন আছে। জনতা দল ইউনাইটেড মানে এই মুহূর্তে যে বিধানসভা ভোট হতে যাচ্ছে তার আগে যে বিধানসভায় আছে, সেখানে জনতা দল ইউনাইটেডের নীতিশ কুমারের সিট আছে 45টা, অন্যান্য দলের আছে 6টা। বিহারে খুব ইন্টারেস্টিং একটা ফিচার্স আছে, সেটা হচ্ছে সিপিআইএমএল, দীপঙ্কর ভট্টাচার্য সারা ভারতবর্ষে প্র্যাকটিক্যালি অবসলিউট হয়ে গেল। ওখানে 19টা আসনে কন্টেস্ট করে 12টা আসনে তারা জিতেছে। মানে কংগ্রেস যেখানে 70টা আসনে কন্টেস্ট করে 19টা আসন জিতেছিল, সেখানে সিপিআইএমএল 19টা আসন কন্টেস্ট করে নকশালপন্থীরা 12টা আসন জিতেছে। এমনকি সিপিআই 6টা আসন কন্টেস্ট করে 2টো পেয়েছে, সিপিএমও 4টে আসন কন্টেস্ট করে 2টো পেয়েছে বিহারের মাটিতে। সেইখানে রাহুল গান্ধীর পারফরমেন্স, কংগ্রেসের পারফরমেন্স এতটা খারাপ যে 70-এর মধ্যে 19টা। তারপরে জাতীয় নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করে ছাড়বেন। আর রাহুল গান্ধী যে ওখানে ভোট চোর বলে কথা বলেছেন, 7 দিন সময় দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, আইদার হলফনামা দিয়ে তুমি তোমার প্রমাণ দাও, আর যদি না হয় জাতির কাছে ক্ষমা চাও, এবং লিগ্যাল অ্যাকশনের দিকে যেতে পারে জাতীয় নির্বাচন কমিশন। গতকাল আমার অ্যাপারেন্টলি কথা শুনে মনে হচ্ছে। তাহলে বিহারের অবস্থাটা কী দাঁড়ালো? প্র্যাকটিক্যালি দুটো জিনিস হলো, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে, সুপ্রিম কোর্ট যা বলেছেন সেগুলো করতে জাতীয় নির্বাচন কমিশনের কোনো অসুবিধা নেই, সেটাও কালকে ফুল বেঞ্চের প্রেস কনফারেন্সে পরিষ্কার হয়েছে। আর সবথেকে ইম্পর্টেন্ট আমার যেটা মনে হচ্ছে, পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে, ডেটটা এখন জানাচ্ছি না, পরে জানাবো। এইখানে কিন্তু পিন্ডিটা চটকে গেল, একদিকে কংগ্রেস, একদিকে তৃণমূল কংগ্রেস, কিচ্ছু করার নেই। আর ওদিকে আধার কার্ড নিয়ে যে মিথ্যাচারিতা, সেটাও আরও এক্সপোজড হয়ে গেছে। আধার কার্ড কিন্তু 11টার মধ্যে প্রামাণ্য দলে, আমিও ভুল বলেছিলাম, যেটা ভুল স্বীকার করতে তো কোনো অসুবিধা নেই। তৃণমূল কংগ্রেস ভুল স্বীকার করবে না, আনন্দবাজার পত্রিকা ভুল স্বীকার করবে না, যে 24 ঘন্টা নিউজ 18 এরা তো তৃণমূলের চ্যানেল, আমি সুতরাং আমি তাদের কাছে কিছু এক্সপেক্ট করিনি। কিন্তু আনন্দবাজার পত্রিকার মতো তাঁর সাংবাদিকরা, দিল্লির সাংবাদিকরা, আধার হয়ে গেল, আধার 12টার মধ্যে হয়ে গেল, হয়নি, সরি, গতকালের প্রেস কনফারেন্স শুনেও আমার পরিষ্কার হয়েছে। আগের দিন সুপ্রিম কোর্টে যে সওয়াল জবাব হচ্ছিল সেগুলো শুনেও আমার মনে হয়েছে পরিষ্কার। আর আপনাদের যাতে ক্লিয়ার হতে অসুবিধে, সাংবাদিক ধ্রুবজ্যোতি প্রামাণিকের একটি লেখা আছে, সেটা পড়ে নেবেন, বা সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় তার বাংলা স্ফিয়ারে বলেছেন, সেটা আপনারা শুনে নিতে পারেন আমি ভুল বলছি কি ঠিক বলছি। আলটিমেটলি পিন্ডি জোট কিন্তু চটকে গেল, কারণ তখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন পশ্চিমবঙ্গে হচ্ছে। আমার একটা ধারণা ছিল 1 সেপ্টেম্বরে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হবে, না পুজোর মধ্যে হবে না, পুজোর পরে হবে। কারণ বিহারটাকে কমপ্লিট একটা শেপ দেওয়ার পর জাতীয় নির্বাচন কমিশন ঝাঁপাবে পশ্চিমবঙ্গ নিয়ে। দ্যাট ইজ ক্রিস্টাল ক্লিয়ার ফ্রম দ্য ওপিনিয়ন, মানে প্রেস স্টেটমেন্ট অফ জাতীয় ইলেকশন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন। আমি এইটুকু বলে আজকে আপনাদের একটু অন্য একটা ব্যাপারেও নিয়ে যাব, যেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে। দেখুন, এই পশ্চিমবঙ্গে লাস্ট স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কবে হয়েছিল মনে আছে? 2004 সালে। আমি একটু এটা দেখছিলাম, লিস্টটা তালিকা চোখ বলেছিল। তার আগে কবে হয়েছে? 2003-এ হয়েছে। তার আগে কবে হয়েছে? 2002-এ হয়েছে। তার আগে কবে হয়েছে? 1995 সালে হয়েছে। তার আগে কবে হয়েছে? 1993-তে হয়েছে। তার আগে কবে হয়েছে? 1992-তে হয়েছে। অর্থাৎ 1992, 1993, 1995, আর তারপরে 2002, 2003, 2004, এই 6বার
স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করার পর ফাইনালি যখন 2004-এ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কমপ্লিট করে প্রতিবারই পার্ট করে হয়েছে, এক্সটেন্সিভ সেভাবে হয়নি, কিন্তু এক্সটেন্সিভের অনেকটা কাছে যাওয়ার চেষ্টা করেছিল সেই সময়। তখনও ওয়েবসাইট তৈরি হয়নি, ওয়েবসাইট 2003-এর পর থেকে এসছে, ডিজিটাল মাধ্যম এসছে। তখনই 2004-এ 24 লক্ষ ভোটার বাদ পড়েছিল এই পশ্চিমবঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করেননি, তখন মোহাম্মদ সেলিমের পূর্বসূরি যারা ছিলেন অনিল বিশ্বাসরাও কিন্তু চিৎকার চেঁচামেচি করেননি। কিন্তু আজকে করছেন কেন? করছেন তার খুব সিম্পল একটা কারণ আমি আপনাদের কাছে বলি। এই পশ্চিমবঙ্গে 1 কোটির ওপর ভোটারের নাম বাদ যাবে, যারা পশ্চিমবঙ্গ থেকে বহুকাল আগে ছেড়ে চলে গেছে। আমি কিছু প্রামাণ্য দলিল আপনাদের কাছে আজকে পেশ করছি, আমার কাছে আসছে একটা করে আপনাদের দেখাবো। 10 বছর 15 বছর 20 বছর আগে মারা গেছে, তাদের নাম ভোটার লিস্টে বসেছে, কারণ এই মৃত ভোটাররা না তৃণমূল কংগ্রেসকে খুব ভালোবাসেন, এটা আমার মনে হয়েছে। তারপর ধরুন ডুপ্লিকেট ভোটার, এখানেও নাম আছে, আরেকটা জেলাতেও নাম আছে, এনাও তৃণমূল কংগ্রেসকে ভীষণ পছন্দ করে। 2জন ভোটারই, একজন ব্যক্তি 2জন ভোটার কিন্তু পছন্দ করে। আর যারা পার্মানেন্টলি রাজ্য ছেড়ে চলে গেছেন, বহুকাল আগে রাজ্যে থাকে না, অন্য রাজ্যে নামও উঠে গেছেন, তারাও কিন্তু ভোটার লিস্টের নামটা তুলে বসে আছেন। ফলত এই নাম বাদ গেলে সব মিলে, তারপরে বাংলাদেশি অনুপ্রবেশকারী, তারপরে রোহিঙ্গা, এই বাদ গেলে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকে কীভাবে ধস নামতে পারে। গতকাল আমি একটু তথ্য দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম, আজকেও একটা তথ্য দিই, যে প্র্যাকটিক্যালি 2 কোটি 33 লক্ষ ভোট বিজেপির আছে। এবার তৃণমূলের সঙ্গে তফাৎ লোকসভায় প্রায় 42 থেকে 44 লক্ষের আশেপাশে। এবার এটাকে যদি 22 লক্ষ ভোট তৃণমূল থেকে বিজেপির দিকে ট্রান্সফার হয়ে যায়, তাহলেই তো সমান, অর্থাৎ 22 লক্ষ ভোট তৃণমূলের বাক্সে কমলে এবং সেটা যদি বিজেপির দিকে ট্রান্সফার হয়ে যায়, যে সিচুয়েশন গত কয়েক বছরে হয়েছে, সেটা হওয়াটা খুব কঠিন নয়। তার ওপর যদি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করে মৃত ভোটাররা আবার মারা যান, মৃত ভোটারদের নাম বাদ যায়, রোহিঙ্গাদের নাম বাদ যায়, ডুপ্লিকেট ভোটারদের নাম বাদ যায়, এ রাজ্য থেকে ছেড়ে অন্য রাজ্যে যারা চলে গেছেন তাদের নাম বাদ যায়, তাহলে তৃণমূলের পক্ষে একটা সাংঘাতিক পিণ্ডি চটকে যাওয়ারই অবস্থা হবে। সেই জন্যই আমি বলেছি যে বাউন্সার জাতীয় নির্বাচন কমিশন দিল, সেটা প্র্যাকটিক্যালি পিণ্ডি চটকে যাওয়ারই পরিস্থিতি। কিন্তু আমি আজকে শেষ করবো একটা খুব মারাত্মক ইস্যু নিয়ে। আপনারা যারা বাংলা বাইরে থেকে বহু প্রবাসী বাঙালি ফোন করেন, আমাদের দপ্তরে ফোন করবেন, আমরা ঘুরিয়ে ফোন করবো। আপনার ওপিনিয়নটাকে রেজিস্টার করুন, কারণ এই রাজ্যে এখন প্রচুর ভুয়ো ভোটারের মতো, ভুয়ো আইপিএস অফিসারের মতো, ভুয়ো থানার মতো, ভুয়ো শিক্ষকের মতো ভুয়ো মঞ্চ তৈরি হচ্ছে। দেখবেন ভুয়ো গণমঞ্চ অনেক তৈরি হচ্ছে। এবার এরা বাংলা গেল, বাংলাভাষী গেল, বাংলা ভাষা চলে গেল বলে মাঝে মাঝেই প্রেস কনফারেন্স করেন, অমুক পক্ষ তমুক পক্ষ এখন শুরু হয়েছে, মমতাদের ফিল্ডে নামান। আমি বলছি যে বাংলার বাইরে বাঙালিরা ভালো আছে, কথা খুব দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমি প্রচুর মানুষের আপনাদের ফোন পাচ্ছি, টুকরো মাঝে মাঝে রেকর্ড করি আপনাদের অনুমতি নিয়ে। আজকে যেমন অজয় বন্দ্যোপাধ্যায় জব্বলপুরের বাঙালি, দিল্লিতে আছেন, সারা ভারতবর্ষ ঘুরে বেড়ান তার কাজের জন্য, তিনি সরাসরি ফোন করেছেন কদিন আগে, তার বক্তব্য আমি আপনাদের শোনাবো দিল্লি থেকে। বলুন শোনাবো, বাঙালিরা ভালো আছে, যে মিথ্যে ন্যারেটিভ, মিথ্যে প্রচার আনন্দবাজার পত্রিকা ছড়াচ্ছে। আমি বলছিলাম তাকে যে কুৎসিতভাবে আনন্দবাজার পত্রিকা এখন ক্ষোভ থেকে বেরিয়েছে, রাহুল গান্ধীকে তুলে ধরো বলে। এভাবে রাহুল গান্ধীকে তুলে ধরা যাবে না। ওই 9% ভোট বিহারে 6% নিয়ে যাবে, পশ্চিমবঙ্গে নির্মূল হয়ে যাবে, কিচ্ছু করার নেই। আনন্দবাজার সরি বলতে বাধ্য হচ্ছি, অজয় বন্দ্যোপাধ্যায়রা ভালো আছেন, সারা ভারতবর্ষে বাঙালিরা ভালো আছেন। যেখানে যেখানে অনুপ্রবেশকারী বসে আছেন, তারা সেই সব স্টেট নিজের ভালো চায়। এ রাজ্যে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের পাশে ঘাপটি মেরে বসে থাকলেও সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের অধিকর্তা বারবার করে সেই বিধাননগর কমিশনেটে গেলেও শেষ পর্যন্ত তার বিহিত পান না, কিন্তু সে রাজ্যে বিহিত পান বলে সেখানে যদি বাংলাদেশ অনুপ্রবেশকারী থাকে, তাকে ধরে নিয়ে বাংলাদেশে পুশব্যাক করাটা কাজ, সে রাজ্যের কাজ, রাষ্ট্রের পক্ষে কাজ। কেন আমার আপনার অধিকার, ভোট, রেশন, শিক্ষা, চাকরি, সব ব্যবসা, সমস্ত কিছু তারা লুট করে নেবেন। কে দিয়েছে তাদের অধিকার? আনন্দবাজারকেই বা কে দিয়েছে এই অধিকারটা, যে তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য? সতর্ক থাকুন আনন্দবাজার থেকে, আর সতর্ক থাকুন তৃণমূল কংগ্রেস থেকে। বেসিক্যালি একটা চোর সরকার এই রাজ্যে সরকারে রয়েছে, ফলে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে তারা ভয় পাচ্ছে, আর এই সরকারকে সরাতেই হবে, সেই প্রতিশ্রুতি নিতে হবে। প্রবাসী বাঙালিরা আমাদের ফোন করবেন, আমি অজয়বাবুর বক্তব্য শোনাবো আপনাদের কাছে, দিল্লি থেকে ফোন করেছেন। কিন্তু তার আগে আবার একটা অনুরোধ করছি, যারা ওই মহিলাকে নবান্ন থেকে সরাতে চান, সহমত, একটা 9830426078 মিস কল দিয়ে রাখবেন। একটু সময় লাগছে ফোন করতে, ঘুরিয়ে আমি প্রত্যেকের সমর্থন চাইছি, আপনারাও কিন্তু কাঠবেড়ালি ভূমিকা পালন করতে পারেন। এই সরকারকে সরাতেই হবে, তার জন্য 9830426078 একটা মিস কল দিয়ে রাখবেন। আমি সময় করে 3 দিন হোক, 7 দিন হোক, 15 দিন বাদে হোক আপনাদের ফোন করবো, আপনারাও কিছু দায়িত্ব পালন করতে পারেন। কিন্তু এই মুহূর্তে চলুন সরাসরি দিল্লিতে চলে যাই। প্রবাসী বাঙালি অজয় বন্দ্যোপাধ্যায়, যিনি সারা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে যান, তার কথা শোনাবো। পন্ডিচেরি থেকে এক ভদ্রলোক ফোন করছেন, রাউরকেলা থেকে ফোন করছেন, গুজরাট থেকে ফোন করছেন, বিভিন্ন বাংলা ভাষাভাষী জায়গা থেকে ফোন করছেন, বলছেন সম্ভব এভাবে বিদ্বেষ ছড়াচ্ছে আনন্দবাজার পত্রিকা, ভালো লাগছে না। বিশ্বাস করুন, ইচ্ছাকৃতভাবে
আমাদের জীবন বিপন্ন করছেন। আমরা খুব ভালো আছি, আনন্দে আছি, হইচই করে আছি, ব্যবসা করছি, কাজ করছি, চাকরি করছি, পড়াশোনা করছি, আমাদের ছেলেমেয়েরা, কোনো অসুবিধা নেই। কিন্তু নির্দিষ্ট অভিমুখে লক্ষ্যে ধাবিত হয়ে আনন্দবাজার যে কুৎসিত ভূমিকা পালন করছে এই মুহূর্তে, সতর্ক থাকুন প্রত্যেক বাঙালি যারা একটা সময় শতবর্ষ প্রাচীন এই প্রতিষ্ঠানের সংবাদ মাধ্যমকে ভালোবাসতেন, তাদের সতর্ক করার জন্য এটা বলছি। কেন চোর তৃণমূলকে কেউই বিশ্বাস করেন না, আর ওইসব ভুয়ো মঞ্চ, ভুয়ো পক্ষ থেকে সতর্ক থাকুন। কিন্তু এই মুহূর্তে চলুন দিল্লিতে যাই। অজয় বন্দ্যোপাধ্যায় কী বলেছেন আপনাদের বক্তব্য শুনতে চাই। আপনারা আমাদের দফতরে ফোন করবেন, মিস কল দিয়ে রাখবেন, আমরা আপনাকে ঘুরিয়ে ফোন করবো। আপনাদের মতামত আপনাদের অনুমতির সাপেক্ষে রেকর্ড করবো এবং সারা ভারতবর্ষের মানুষের কাছে, সারা পৃথিবীর বাঙালিদের কাছে সে তথ্যটা তুলে ধরবো। এই মুহূর্তে চলুন অজয় বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে আমাদের কি বলছেন শুনুন। আমি অজয় ব্যানার্জি বলছি। আমি এই সময় দিল্লিতে থাকি, আর আমি আমার কর্মক্ষেত্রে চাকরির উদ্দেশ্যে অনেক জায়গায় ঘুরতে হয়। মানে আমি ট্রাভেলিং এর কাজ, ট্যুরিং করতে হয় আমার চাকরিতে। আচ্ছা আচ্ছা। তো তা আমি মহারাষ্ট্র ঘুরি, মধ্যপ্রদেশও যাই, উত্তরপ্রদেশও যাই, আর এই জায়গাগুলোতে আমি প্রায় অনেক বছর ধরেই কাজ করছি। আর আমার কিন্তু ভালো লাগে যখন আগে আমরা দেখতাম বাঙালি শুনে লোকের একটা আমাদের গ্র্যাভিটি দিত যে বাঙালিরা শিক্ষিত হয়, এদের বুদ্ধি ভালো হয়, এরা মানে সুবিচার বলে না, বাংলাতে কি বলে সেটা আমি বুঝতে পারছি না। আমি একটা কথা অজয়বাবু একটু থামাচ্ছি, আপনাকে জিজ্ঞেস করছি যে এখন যে প্রচারটা বাংলায় চলছে না যে বাঙালি বিপন্ন, আদৌ কি বাঙালি? না, একদম না। আমি তো আমার যে আধার কার্ড আমি হোটেলে দিই, আধার কার্ড দিয়ে অজয় ব্যানার্জি নামেই আমার বুকিং হয়। আমি ট্রেনের টিকিট হোক, বাসের টিকিট হোক, ট্যাক্সির টিকিট হোক, অথবা হোটেল বুকিং হোক, সবটাতে অজয় ব্যানার্জি নামই দিচ্ছি। কোথাও কোনো ডিফারেন্স আমি ফিল করি না। অথচ উল্টো আমাদের, যেহেতু আমরা বাঙালি, ওরা একটু রেসপেক্টেড দেখে যে বাঙালিরা শিক্ষিত হয়, এই ধারণাটা এখনো আছে। এই পশ্চিমবঙ্গ থেকে যে প্রচারটা চলছে, এক শ্রেণীর মিডিয়া এবং এক শ্রেণীর রাজনীতিবিদ প্রচার চালাচ্ছেন, সারা ভারতবর্ষে নাকি বাংলা ভাষাভাষীরা বিপদে রয়েছেন, বাঙালিরা বিপদে রয়েছেন। কোথাও না। আমি ইভেন সাউথেও গেছি, কখনো আমি ডিফারেন্স ফিল করিনি যে আমাদের বাঙালি বলে কোনো ভাবে আলাদা চোখে দেখা হচ্ছে। আপনি তো বোধহয় আমি অনেক জায়গায় হ্যাঁ, আমি জবলপুরের বর্ন এন্ড ব্রট আপ। এখন দিল্লিতে পোস্টেড রয়েছেন বোধহয়। হ্যাঁ, দিল্লি পোস্টেড রয়েছি আমি। প্রায় পুরো অল ইন্ডিয়ায় ঘুরতে হয় আমার, কিন্তু আমি কোনো জায়গায় দেখিনি যে এভাবে বাঙালি, উল্টো আমাদের কাছে সেটা বাঙালি শিখতে চায় যে তোমাদের ভাষাটা আমাদের শেখাও তো। যেমন ধরো আমি সাউথ ইন্ডিয়ানের সঙ্গে কথা বলছি, সে আমাকে বলে আমি তোমাকে সাউথ ইন্ডিয়ান শেখাবো, তুমি আমাকে বাঙালি শেখাও। মানে আমার অজয়বাবু আপনার সঙ্গে কথা বলতে গিয়ে একটা জিনিস বারবার মনে হচ্ছে, আমি সারা ভারতবর্ষের বিভিন্ন বাঙালির সঙ্গে কথা বলছি, এই বাংলা ভাষা বিপন্ন, বাংলা ভাষাভাষী মানুষ বিপন্ন, এই যে ন্যারেটিভটা পশ্চিমবঙ্গে মানে বিল্ড আপ করা হচ্ছে, এর পেছনের না, এটা কিন্তু সম্পূর্ণভাবে লোকেদের একটা মিথ্যে ইমেজ ক্রিয়েট করে বোঝানো হচ্ছে। আর এরা যারা, যে মানুষ কলকাতার, ওয়েস্ট বেঙ্গলের মানুষ যারা বাইরে ট্রাভেলিং করে অথবা ছুটি ছাটাতে যে ঘুরতে আসে, তারা নিজেরাই জাস্টিফাই করতে পারে যে হ্যাঁ এটা তো ভুল বলা হচ্ছে। আপনি বুঝছেন তো, ট্যুরিজম করতে তো বাঙালি লোক তো ট্যুরিজম করতে ভালোবাসে। দুঃখ কি জানেন অজয়বাবু, দুঃখ কি জানেন, বাঙালি সকল একটা শ্রেণীর ইন্টেলেকচুয়াল, তারাও এই ট্র্যাপে পা দিয়ে এই প্রচারটা চালাচ্ছে যে বাঙালিরা সারা ভারতবর্ষে বিপন্ন হচ্ছে, which is not true। দেখুন, এটা আমি ভাবছি একটা যদি আমরা হ্যাশট্যাগ স্টার্ট করতে পারি, তাহলে কিন্তু সবাই নিজেদের ওপিনিয়ন দিতে পারে তার মধ্যে। আর যে বাঙালিগুলো ট্যুরিজম করছে, সে বাঙালিগুলো নিজেরাই বলতে পারে যে আমরা যে বিভিন্ন রাজ্যে যাচ্ছি, আমাদের তো আধার কার্ড দেখেই হোটেল বুকিং করতে হচ্ছে, ট্রেন বুকিং হচ্ছে, কিন্তু আমাদের সঙ্গে কোনোভাবে কোনো সময় দোহরম ব্যবহার করা হয় না। বিশ্বাস করুন, আমি গতকাল সকাল থেকে আজকে এই রাত্রি পর্যন্ত প্রায় 35 জন বাঙালির ফোন পেয়েছি বাংলার বাইরের, 35 জন আমি গুনছিলাম। কেউ বলেননি যে বাংলা ভাষাভাষী হিসেবে আমি বাংলা ভাষায় কথা বলি বলে আমি বিপন্ন বোধ করছি, বাংলার বাইরে বসবাস করি বলে। প্রত্যেক দ্যাট ইজ 100% ট্রু। আর তাই তো আমি বললাম যে ঠিক আছে, আমরা না হয়তো প্রবাসী বাঙালি, কিন্তু যে বাঙালিরা ওখানকার মূল বাঙালি, ওয়েস্ট বেঙ্গল থেকে ট্যুরিজম করতে বাইরে যাচ্ছে, তারা তো সব জায়গায় যাচ্ছে। তারা তো সাউথেও যাচ্ছে, তারা কাশ্মীরেও যাচ্ছে, তারা গুজরাটও যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে। তারা একজন, তার মধ্যে একজনও বলতে পারে কি যে আমাদের সঙ্গে ব্যবহার করা হচ্ছে? নেভার। অজয়বাবু অনেক ধন্যবাদ, অন্তত অ্যাটলিস্ট আপনারা ইনপুট দিলেন বলে। আমি এইটা একটু সামনে আনা খুব দরকার ছিল, কারণ কি এই যেভাবে প্রচারটা চলছে ওর দেখে আমাদের মনে কষ্ট হয় যে ওই বাইরের লোকেরা আমাদের এত রেসপেক্ট দিচ্ছে, কিন্তু তাদের সম্বন্ধে
একটা স্টেটের যে সিএম সে কিভাবে তাদের পক্ষে এই মিথ্যে কথা প্রচার ছড়াচ্ছে, এটা কিন্তু আমরা শুনতে পেয়েছি যে দাদা আমরা এত ভালোভাবে আপনাদের সঙ্গে ডিল করি, কিন্তু আপনাদের স্টেটের যে সিএম সে কিন্তু আমাদের সম্বন্ধে ভুল ধারণা ছড়াচ্ছে। এটা কমেন্ট করেছে লোকেরা। ঠিক ঠিক, অনেক ধন্যবাদ অজয় বাবু, অনেক ধন্যবাদ।